এই অন্তর্বর্তীকালীন সরকার একটা রিজনেবল লেন্থে থাকা উচিত এবং এর মধ্যে এই সংবিধানের যে মেজর সংশোধন বা মানে নতুন করে ইভেন যদি সংবিধানও করতে হয় এই উদ্যোগটাও এর মধ্যে নেওয়া উচিত। এখন প্রশ্ন আসছে সংবিধান নতুন সংবিধান করতে গেলে গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হয়। এই উদ্যোগটা এই অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারবে কিনা? আমি ব্যক্তিগতভাবে মনে করি এইটা নিতে পারবে কিনা এই প্রশ্ন, যেহেতু সরকার গঠনটাই এই সংবিধানের সাথে লিঙ্ক নেই, এটার লিঙ্কটা হচ্ছে বিপ্লবের সাথে। কাজে এই বিপ্লবের ইম্প্যাক্টের রেঞ্জটা শুধু সরকার চালানো না, রাষ্ট্র মেরামত এবং রাজনৈতিক বন্দোবস্ত পর্যন্ত পড়বে। কাজে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার ইস্যুটাও এই অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে হওয়া উচিত এবং নতুন সংবিধান স্ট্রাকচারালি নতুনভাবে করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদের মাধ্যমে, আমি আগেই বলেছি এই গণপরিষদ করার অধিকার এই বিপ্লবী সরকারের আছে কিনা, এই ইস্যুটা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারটা ইটসেলফ ইজ আন্ডার এ সেপারেট অ্যারেঞ্জমেন্ট, এটা নিজেও একটা বন্দোবস্ত, এটা কোনো আমাদের সংবিধানের সাথে লিঙ্ক করা বন্দোবস্ত না। কাজেই এখন ওই সমস্ত আর্গুমেন্ট অ্যান্ড কাউন্টার আর্গুমেন্টে গিয়ে আমাদের মূল অবজেক্টিভ যে আমাদের জনগণের শাসন প্রতিষ্ঠা করা, কল্যাণকর একটা রাষ্ট্র তৈরি করা, সাম্যের ভিত্তিতে তৈরি করা, মানবাধিকার সংরক্ষণের ভিত্তিতে তৈরি করা এবং উইথ দ্য পিপল, আমরা জনগণের শাসন, এইটা করার জন্য আমার মনে হয় নিশ্চয়ই আইন বিশেষজ্ঞরা তারা একটা পরামর্শ নিতে পারবে। আমি মনে করি না যে কমিটমেন্টের বেসিসে পার্টির উপরে ছেড়ে দেওয়া যাবে এটা। এখন প্রশ্ন হলে গিয়ে কিভাবে আমি দেখছি যে সংবিধান বলতে নতুন করে সংবিধান কেন এবং কি স্ট্রাকচারাল চেঞ্জটা আনতে হবে। প্রথম আমরা জানি যে তিনটা রাষ্ট্রের অঙ্গের মধ্যে এক্সিকিউটিভ, আমাদের ওয়েস্টমিনিস্টার সিস্টেমে এক্সিকিউটিভের মধ্যে দুইটা লেভেল আছে, একটা পলিটিক্যাল এক্সিকিউটিভ আর একটা হল গিয়ে ব্যুরোক্র্যাট, পার্মানেন্ট ব্যুরোক্রেসি। এই পলিটিক্যাল এক্সিকিউটিভরা আসে লেজিসলেচারের রিপ্রেজেন্টেশন থেকে, যারা পার্টি যেটা মেজরিটি পায় তারা এই সরকার গঠন করে, তারা পলিটিক্যাল এক্সিকিউটিভ হিসেবে ক্যাবিনেট ফর্ম করে, তার নিচে পার্মানেন্ট ব্যুরোক্রেসি থাকে। এক্সিকিউটিভ তিনটা অর্গানের মধ্যে এক্সিকিউটিভে যেহেতু পলিটিক্যাল এক্সিকিউটিভ মাথার উপর থাকে, আবার ওরা লেজিসলেচারও থাকে, কাজেই এক্সিকিউটিভ ইজ ইন এ সেন্স আউট অফ দিস থ্রি অর্গান অর অঙ্গের মধ্যে পলিটিক্যাল এক্সিকিউটিভ হলে গিয়ে মোর পাওয়ারফুল। এই এক্সিকিউটিভের মধ্যে যে পরিবর্তনগুলো আনতে, যে সমস্যাটা আমাদের আছে হায়ারার্কিক্যাল ব্যুরোক্রেসিতে, যে এইখানে এক্সপার্ট ইনভলভমেন্ট প্রফেশনালি এটা রান করে না, এটা হায়ারার্কিক্যাল ব্যুরোক্রেসি দিয়ে রান করে, এই মিনিস্ট্রি ডিপার্টমেন্ট এভাবে রান করে। তারপরে ইভেন লোকাল গভর্নমেন্টও সেন্ট্রাল গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স দিয়ে চলে। এই কারণে আমি মনে করি যে এক্সিকিউটিভের মধ্যে সেন্ট্রাল ব্যুরোক্রেসি হায়ারার্কিক্যাল ব্যুরোক্রেসি থেকে, মানে সোপান ভিত্তিক ব্যুরোক্রেসি থেকে সরে গিয়ে একটা মানে প্রফেশনাল একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই প্রফেশনাল অ্যারেঞ্জমেন্টও এমনভাবে করতে হবে যাতে ইন্ডিপেন্ডেন্ট কিছু প্রফেশনাল বডি এর মধ্যে কাজ করে। তো ইনস্ট্যান্টলি আমার মাথায় যেটা আসছে, প্রথম কথা হলো গিয়ে আমাদের লোকাল গভর্নমেন্ট, এখন যে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির হায়ারার্কিক্যাল ব্যুরোক্রেসির আন্ডারে রান করে, এটা থেকে সরে গিয়ে যেটা করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে লোকাল গভর্নমেন্ট পার্মানেন্ট কমিশন, এই লোকাল গভর্নমেন্ট পার্মানেন্ট কমিশনের মাধ্যমে এই লোকাল গভর্নমেন্টগুলো চলবে এবং এই পার্মানেন্ট কমিশন রান করবে কর্পোরেট কালচার, এটা কোনো ইন্ডিভিজুয়াল ভিত্তিক না। এই কমিশনের মধ্যে লিগ্যাল এক্সপার্ট থাকবে, লোকাল গভর্নমেন্ট এক্সপার্ট থাকবে এবং এই কমিশন পার্লামেন্ট কর্তৃক পাশকৃত মানে পাশের আইনের মাধ্যমে না করে লোকাল গভর্নমেন্ট কমিশনটা সংবিধানেরই একটা অংশ করতে হবে। টাইম টু টাইম কোনো রুলিং পার্টি এসে কোনো এই সিস্টেমটা তাড়াতাড়ি পার্লামেন্টে জাস্ট পাস করে মেজরিটি চেঞ্জ করতে না পারে। আর এই লোকাল গভর্নমেন্ট কমিশন লোকাল গভর্নমেন্টগুলোর বাজেট অ্যালোকেশন, তাদের রিভিউ, মনিটরিং এগুলো করবে।